আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। শিক্ষার্থী গণিতের পেডাগোজি নিয়ে আলোচনা করার জন্য অনেকে বলেছিলেন গণিতের পেডাগোজি প্রয়োজন রয়েছে বলেছিলেন। তো পারুলের টার্গেট প্রাইমারি টেট বইতে যে গণিতের পেডাগোজি ছিল সেগুলো আমি ধরে দিচ্ছি, পরবর্তীতে আরও নতুন যখন পেডাগোজি পাবো যেগুলো কালেক্ট করা হবে সেগুলো অবশ্যই ধরে দেবো। তো আজকে আমি পারুলের টার্গেট প্রাইমারি টেট প্রিভিয়াস ইয়ারের বুক থেকে যে কিছু পেডাগোজি আপনাদের শেয়ার করছি সেগুলো অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে এবং এই পিডিএফটা কোথায় পাবেন সেটা ভিডিওর পেছন দিকে আমি বলে দেবো। তো প্রথমে দেখে নেই কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গণিত শিক্ষকের প্রধান গুণ কী হওয়া উচিত। 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, গণিত শিক্ষকের গুণ হওয়া উচিত গণিত সম্বন্ধে ধারণাগত বোধশক্তি সম্পন্ন হওয়া। 2 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষকের প্রধান দায়িত্ব কী হওয়া উচিত। গণিত শিক্ষকের প্রধান দায়িত্ব কী হতে হবে, সেটা ছাত্রদের চিন্তাধারা সম্বন্ধে অবহিত থাকা, ছাত্রদের গাণিতিক বিষয়ে সঠিক ধারণা প্রদান করা, ছাত্রদের ভুল ধারণাগুলিকে শুধরে দেওয়া। উপরের সবকটি, তো সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি থাকতে হবে, এইগুলোই গণিত শিক্ষকের প্রধান দায়িত্ব হওয়া উচিত। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষণ প্রণালী বিষয়ক জ্ঞানের মূল তত্ত্ব হলো বিষয় সম্বন্ধে জ্ঞান, পাঠ্যক্রম সম্পর্কে জ্ঞান, শিক্ষাদান পদ্ধতি সম্পর্কিত জ্ঞান। উপরের সবকটি, তো এটারও সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। পরের প্রশ্ন হচ্ছে ছাত্ররা শিক্ষা লাভের জন্য প্রস্তুত কিনা তা বোঝা শিক্ষকের পক্ষে কঠিন, কারণ কি। কারণ হচ্ছে সকল ছাত্রের মস্তিষ্ক সমানভাবে পরিণত হয় না, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন যেটা সার্বিক মূল্যায়ন কথাটির অর্থ কি। সার্বিক মূল্যায়ন কথাটির অর্থ হচ্ছে মানসিক অবস্থার মূল্যায়ন, জ্ঞানের পরিধির মূল্যায়ন ইত্যাদি। অপশন নাম্বার সি যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর কোয়েশ্চেন, মূল্যায়নের উদ্দেশ্য কি। শিক্ষা লাভের ক্ষেত্রে অসুবিধাগুলি জানা, শিক্ষাক্ষেত্রে সিদ্ধি লাভের মাত্রা পরিমাপ করা, শিক্ষা লাভ শুরু হয়েছে কিনা তা জানা, সবগুলি। উপরের সবগুলি হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য। 7 নম্বর কোয়েশ্চেন, প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য কোনটি সঠিক পথ নয়। কর্মভার, মৌখিক প্রশ্নাবলী, পাঠ্যান্তিক পরীক্ষা, প্রশ্ন প্রতিযোগিতা এবং খেলাধুলা। তো প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য পাঠের শেষে যে পরীক্ষা নেওয়া হয় সেগুলো সঠিক পথ নয়। তখন আপনি মৌখিক প্রশ্নাবলী করতে পারেন, চ্যাপ্টারের মধ্যে থেকে প্রশ্ন দিতে পারেন, প্রতিযোগিতা করতে পারেন, খেলাধুলার মাধ্যমে মূল্যায়ন করতে পারেন। তো পাঠের শেষের পাঠের শেষের প্রশ্নগুলি দিয়ে পরীক্ষা নেওয়া কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য সঠিক বিষয় নয়। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 8 শিক্ষার মূল্যায়নের নিচের কোনটি অপ্রয়োজনীয়। শিক্ষার মূল্যায়নে ছাত্রছাত্রীর নিজস্ব প্রয়োজনীয়তা সেটা কিন্তু অপ্রয়োজনীয়। ছাত্রছাত্রীর ভুলভ্রান্তি, ছাত্রছাত্রীর মানসিক জোর, শিক্ষালাভের পদ্ধতি সবগুলি প্রয়োজনীয়, কিন্তু ছাত্রছাত্রীর নিজস্ব প্রয়োজনীয়তা সেটাকে কিন্তু আমরা শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে করব। নাম্বার 9 নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের মধ্যে প্রস্তুতিকালীন এবং সমষ্টিগত মূল্যায়নের শতকরা ভাগ কত। 9 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর যথাক্রমে 40 থেকে 60%, 60 থেকে 40%, 50 থেকে 50%। তো নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের মধ্যে প্রস্তুতিকালীন এবং সমষ্টিগত মূল্যায়নের শতকরা ভাগ উপরের কোনোটি নয়। এখন প্রশ্ন হচ্ছে নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে প্রস্তুতিকালীন এবং সমষ্টিগত মূল্যায়নের শতকরা ভাগ কত, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। নাম্বার 10 কোন সালে কুম ও উত্তর আমেরিকা এবং চীন দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গণিত শিক্ষকের শিক্ষণ প্রণালীর বিষয়জ্ঞানের তুলনা করেন। সেটা খুব বেশি রিলেভেন্ট কোয়েশ্চেন না, তারপরে আনসারটা হচ্ছে 2004। 11 গণিত শিক্ষকের জ্ঞানের পরিমাপ জানা যায় কিভাবে। গণিত সম্পর্কে মানসিক চেতনার ধারা, ছাত্রছাত্রীর প্রারম্ভিক জ্ঞান সম্বন্ধে সচেতনতা ধারা, গাণিতিক সমস্যা সমাধানের সঠিক উপস্থাপন দ্বারা। উপরের সবকটি, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি, কারণ গণিত শিক্ষকের জ্ঞানের পরিমাপ জানা যায় উপরের সবগুলির ধারাই। 12 নাম্বার গণিত শিক্ষকরা কখন ভুল করেন। বিষয়ের যথাযথ বিভিক্তকরণ করেন না, গণিতের সঙ্গে ছাত্রের মানসিকতার মিলন ঘটান, গাণিতিক সমস্যাগুলি যথাযথ উপস্থাপন করেন, নিজে প্রস্তুত হয়ে পড়াতে আসেন। এক্ষেত্রে নিজে প্রস্তুত হয়ে যখন পড়াতে আসবেন তখন তো ভুল করবেন না,
গাণিতিক সমস্যাগুলি যথাযথভাবে উপস্থাপন করবেন, তখন তো ভুল করার কথা না। গণিতের সঙ্গে ছাত্রের মানসিকতার মিলন যখন ঘটাবেন তখনও ভুল করবেন না। বিষয়ের যথাযথ বিভক্তকরণ যখন করেন না তখন শিক্ষকরা ভুল করেন। অপশন নাম্বার এ যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 13 নাম্বার, শিক্ষণ প্রণালীতে আদর্শ গণিত শিক্ষকের ভূমিকা কি? গণিত বিষয়ে ছাত্রদের দৃষ্টি আকর্ষণ বৃদ্ধি করা, গাণিতিক বিশ্লেষণ ছাত্রদের বোধগম্য করে তোলা, গণিত সম্বন্ধে ছাত্রদের দুর্বলতা দূর করা, সবকটি। তো এক্ষেত্রে আনসার হচ্ছে সবকটি। 14 নাম্বার কোয়েশ্চেন, কোনো প্রতিবন্ধী ছাত্রের প্রতি শিক্ষকের মনোভাব কীরূপ হওয়া উচিত? ছাত্রের প্রতি মনোযোগ না দেওয়া, গাণিতিক সমস্যা একেবারে বেশি না বিশ্লেষণ করা, ছাত্রের প্রতিবন্ধকতার স্বরূপ জানা এবং সাহায্য করা, উপরের সবকটি। তো উপরের সবকটি তো হবে না, কারণ ছাত্রের প্রতি মনোযোগ না দেওয়া সেটা কিন্তু শিক্ষকের মনোভাব হওয়া একেবারে উচিত নয়। একবার বলবো আমি আর বলবো না, বুঝলে বুঝো না বুঝলে না, এমনও মানসিকতা হওয়া উচিত নয়, অর্থাৎ এবি হবেই না, অর্থাৎ তার মানে উপরের সবকটি হবে না। অপশন বাকি রইল সি, এবং সি হবে সঠিক উত্তর। ছাত্রের প্রতিবন্ধকতার স্বরূপ জানা এবং তাকে সাহায্য করা, এমন মনোভাব হওয়া উচিত। 15, শিক্ষাদানের সূত্রগুলি কে প্রবর্তন করেন? শিক্ষাদানের সূত্রগুলি থর্নডাইক প্রবর্তন করেন। থর্নডাইকের শিক্ষণের সূত্র রয়েছে, মুখ্য সূত্র রয়েছে, গৌণ সূত্র রয়েছে, সেগুলো আপনারা নিশ্চয়ই পড়েছেন। 16 নাম্বার কোয়েশ্চন, গণিত শাস্ত্রে ছাত্রের অসফল হওয়ার কারণ কি? ম্যাক্সিমাম দেখা যায় গণিতে ফেল করে, এবং সেটার কারণ কি? অফলপ্রসূ শিক্ষণ প্রণালী, সমকক্ষ ছাত্র দ্বারা ভয় দেখানো, বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে না নেওয়া, উপরের সবটি ঠিক। সেক্ষেত্রে আনসার হচ্ছে উপরের সবটি ঠিক। 16 অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 17, গণিত শাস্ত্রে পারদর্শিতা পরিলক্ষিত হয় কখন? গণিত শাস্ত্রে পারদর্শিতা লক্ষিত হয় যখন কোনো গাণিতিক ধারণাকে এক অজানা পরিস্থিতিতে স্থানান্তরকরণ করা যায়, জটিল ভাষাযুক্ত গাণিতিক সমস্যা সমাধান করা যায়, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হয়। এখানে বলছে কেবল 1, কেবল 2 এবং 3, কেবল 1 এবং 2, 1 এবং 3। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, কোনো গাণিতিক ধারণাকে এক অজানা পরিস্থিতিতে স্থানান্তরকরণ করা যায় এবং জটিল ভাষাযুক্ত গাণিতিক সমস্যা সমাধান করা হয়, অর্থাৎ 1 এবং 2 উভয়ই। অপশন নাম্বার সি যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, নিচের কোনটি শিক্ষা লাভের বৈশিষ্ট্য নয়? পরিবেশের উন্নতি সাধন হলো শিক্ষা, শিক্ষা লাভ হলো অভ্যাসের ফল, প্রাথমিক শিক্ষা লাভ পরবর্তী পর্যায়ে শিক্ষা লাভে প্রেরণা যোগায়, তারপর হচ্ছে পরিবেশের উন্নতি সাধনই হলো শিক্ষা, জীবসত্তার প্রগতি হলো শিক্ষা। তো এক্ষেত্রে জীবসত্তার প্রগতি শিক্ষা, সেটা ঠিক, আপনার নিজের প্রগতি হবে শিক্ষা গ্রহণ করলে। শিক্ষা লাভ হলো অভ্যাসের ফল, অভ্যাসের ফলে শিক্ষা লাভ হয়, এবং প্রাথমিক শিক্ষা লাভ পরবর্তী পর্যায়ে শিক্ষা লাভে প্রেরণা যোগায়। প্রাথমিক শিক্ষায় শিক্ষিত না হলে হায়ার স্টাডিজ করা যাবে না, সবগুলো ঠিক, কিন্তু পরিবেশের উন্নতি সাধনই হলো শিক্ষা, সেটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে সঠিক উত্তর আপনাদের অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। শিক্ষাদানের উদ্ভাবনীমূলক উৎস কোনটি? 19 নাম্বার কোয়েশ্চেন। টেলিস্কোপ, ইন্টারনেট, ফেসবুক, ব্ল্যাকবোর্ড। তো উদ্ভাবনীমূলক উৎস হচ্ছে ইন্টারনেট, যার মাধ্যমে বিগত প্রায় 1.5 বছর ধরে শিক্ষাদান প্রক্রিয়া চলছে, এবং সেটাই উদ্ভাবনীমূলক উৎস। শিক্ষকের মূল কর্তব্যটি কি? 20 নাম্বার, উপযুক্ত ব্যাখ্যা দ্বারা জ্ঞানের ভিত্তি স্থাপন করা, ছাত্রদের দ্বারা কৃত ভুলগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা, ছাত্র দ্বারা বারবার কৃত ভুলগুলিকে সাফল্যের সোপান হিসেবে ব্যবহার করা, ভাব আদান প্রদানকারী ছাত্রদের বাধা না দেওয়া। তো এক্ষেত্রে শিক্ষকের মূল কর্তব্য হচ্ছে উপযুক্ত ব্যাখ্যা দ্বারা জ্ঞানের ভিত্তি স্থাপন করা। বাকিগুলো কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য, বাট সেগুলো মূল কর্তব্য বলে বিবেচিত হয় না। অপশন নাম্বার এ হচ্ছে মূল কর্তব্য। 21, শিক্ষকের কোন গুণগুলিকে উচ্চমানের বিদ্যালয়ের প্রাধান্য দেওয়া উচিত? প্রতিযোগিতামূলক মানসিকতা, পরীক্ষা নিরীক্ষা করার মনোভাব, উচ্চমানের স্মৃতিশক্তি, নিয়মানুবর্তী চরিত্রবল। তো শিক্ষকের যে গুণটাকে উচ্চমানের বিদ্যালয়ের প্রাধান্য দেওয়া উচিত সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মানসিকতা। প্রতিযোগিতামূলক মানসিকতা থাকলে কিন্তু ওয়ার্ক এনার্জিও থাকবে এবং একটা ওয়ার্ক কালচার তৈরি হবে বিদ্যালয়ে। তো শিক্ষকের প্রতিযোগিতামূলক মানসিকতাটাকে উচ্চমানের বিদ্যালয়ে প্রাধান্য দেওয়া উচিত। 22, শিক্ষকের যুগপৎ দৃশ্য ও শ্রাব্য পদ্ধতি ব্যবহার করেন কেন? শিক্ষকেরা যুগপৎ দৃশ্য ও শ্রাব্য পদ্ধতি ব্যবহার করেন কেন?
শিক্ষক সাময়িক বিশ্রাম লাভ করেন, সঠিক মূল্যায়ন করা সহজ হয়, শিক্ষার্থীদের বিকল্প রাস্তা দেখানো সম্ভব হয়, শিক্ষা লাভে একাধিক ইন্দ্রিয়ের ব্যবহার সুযোগ দেওয়া হয়। হ্যাঁ, অপশন নাম্বার হচ্ছে দৃশ্য এবং শ্রাব্য পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ এক্ষেত্রে যাতে একাধিক ইন্দ্রিয়ের ব্যবহারের সুযোগ করা হয়, কারণ দৃশ্য হলে চোখের ব্যবহার করা হবে, শ্রাব্য হলে কানের ব্যবহার করা হবে, অর্থাৎ একাধিক ইন্দ্রিয়ের ব্যবহারে সুযোগ দেওয়া হয়, সেজন্য দৃশ্য এবং শ্রাব্য পদ্ধতি ব্যবহার করা হয়। দর্শনমূলক এবং শ্রবণমূলক পদ্ধতি ব্যবহার করা হয়। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 23 শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা কি? শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা হলো নির্ভরশীল চলরাশি, স্বাধীন চলরাশি, বিঘ্নকারী চলরাশি, নাকি কোনোটি নয়? তো শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা অবশ্যই নির্ভরশীল চলরাশি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 24 নিচের কোন জোড়টি সঠিক নয়? 24 নিচের কোন জোড়টি সঠিক নয়? ভুল ত্রুটি সফলতার মতোই গুরুত্বপূর্ণ, শিক্ষাদানের তত্ত্ব শ্রেণীকক্ষ পারস্পরিক বিনিময়বিহীন। তো শিক্ষাদানের তত্ত্ব শ্রেণীকক্ষে পারস্পরিক বিনিময় যুক্ত হতে হবে। যদি শ্রেণীকক্ষে পারস্পরিক বিনিময় না হয় তাহলে তো শিক্ষাদান হবেই না। অতএব অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা সঠিক নয়, এবং আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার বি। 25 নিচের কোনটি শিক্ষা সম্পর্কিত? অপশনগুলো রয়েছে গল্প বলা, ব্যবহারের পরিবর্তন, ভাষণ দেওয়া, সবটাই ঠিক। তো ব্যবহারের পরিবর্তন হচ্ছে শিক্ষা সম্পর্কিত, ব্যবহারের পরিবর্তন হচ্ছে শিক্ষা সম্পর্কিত। 25 অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 26 শ্রেণীকক্ষে ভাষণ দেওয়ার সময় শিক্ষকের উচিত, অপশনগুলো দেখতে পাচ্ছেন, শিক্ষকের কি উচিত? অর্থমূলক অঙ্গভঙ্গি করা উচিত, অর্থমূলক অঙ্গভঙ্গি করা উচিত। 27 শিক্ষা পদ্ধতিতে একজন শিক্ষকের ভূমিকা কিরূপ? শিক্ষা পদ্ধতিতে একজন শিক্ষকের ভূমিকা হচ্ছে সহজ সাধ্যকারক, কারণ আপনার পাঠকে সহজ সাধ্য করে শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করতে হবে এবং সেটাই করা উচিত। 28 শিশুদের শিক্ষাদানের জন্য নিচের কোনটি উপযুক্ত নয়? তো শিশুদের শিক্ষাদানের জন্য ভাষণ দিতেই পারেন, উপদেশ দান করতে পারেন, পুরস্কার তিরস্কার সেগুলো করবেন, কিন্তু সংলাপ সেটা কিন্তু উপযুক্ত নয়। শিশুদের শিক্ষাদানের জন্য সংলাপ সেটা উপযুক্ত নয়, এক্ষেত্রে ক্লাসটা একঘেয়ে হয়ে যাবে এবং শিশুরা বোর ফিল করবে, আনন্দ পাবে না শিক্ষা গ্রহণ করতে। 29 নিচের কোনটি প্রকৃত শিক্ষা লাভের পথে বিঘ্ন ঘটায়? অসফল হওয়ার ভীতি, সমকক্ষদের সঙ্গে প্রতিযোগিতা, অর্থবহ বন্ধুবান্ধব অভিভাবকদের দ্বারা চাপ সৃষ্টি, কোনটা হচ্ছে সঠিক উত্তর? অসফল হওয়ার ভীতি সেটা হচ্ছে গিয়ে শিক্ষা লাভের পথে বিঘ্ন ঘটায়। 30 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের গোষ্ঠীবদ্ধভাবে কাজ করতে দিলে শিক্ষা লাভ করা ছাড়াও তারা যেটি অর্জন করে তা কি? তা হলো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, তা হলো সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন। একসঙ্গে কাজ করতে দিলে তাদের মধ্যে সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন অর্জন হয় এবং শিশুরা সেটা অর্জন করতে পারে। তো আজ আমি 30 এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। টোটাল এমসিকিউ প্রায় 90খানা রয়েছে। 3টা ভিডিওর মাধ্যমে আমরা 90গুলো এমসিকিউ দেখে নেব। আপনার কাছে যদি সেই বইটা থাকে তাহলে তো বই থেকে দেখে নেবেন, আদারওয়াইজ পিডিএফটাও আমি দিয়ে দেবো। পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখানে জয়েন করে সেখান থেকেও পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। অন্যান্য স্টাডি মেটেরিয়াল জন্য, প্র্যাকটিস সেটের জন্য আমাদের অনলাইন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং যদি টেট রিলেটেড স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে এবং বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে সেগুলো আমাদের অনলাইন স্টোরে রয়েছে, সেগুলো ভিজিট করতে পারেন। ফেসবুক পেজ রয়েছে, সেটা লাইক করে রাখতে পারেন, কারণ সমগ্র ভিডিও লিঙ্ক আমরা ফেসবুকে শেয়ার করতে থাকি এবং সেখান থেকে আপনি উপকৃত হতে পারেন। তো আজকে এখানেই রাখছি, নেক্সট ডেতে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করবো। তখন ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল।